প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাব আরও একটি নতুন ঘটনায়। এবারের ঘটনাটিও আমাদেরকে যিনি পাঠিয়েছেন উনি নাম ঠিকানা প্রকাশে অনিচ্ছুক, তবে ওনার বাড়ি গাজীপুরের টঙ্গীতে। যিনি ঘটনা পাঠিয়েছেন ঘটনাটি তার বন্ধুর বোনের সাথে ঘটেছে। ঘটনাটির সময়কাল 2019 থেকে 2021 সাল পর্যন্ত। তো এই যে কোভিডের আগে পরে মিলিয়ে এই পুরো সময়টা আর কি। ঘটনাটি মূলত মিথিলা নামের একটি মেয়েকে কেন্দ্র করে। এই মিথিলা গাজীপুর থেকে উচ্চ মাধ্যমিক শেষে ঢাকার একটি নামকরা বিশ্ববিদ্যালয়ে বিবিএতে ভর্তি হয়। আর ভর্তি হওয়ার পর ওই ডিপার্টমেন্টেরই এক সিনিয়র ভাই তাকে পছন্দ করত। তো মিথিলা প্রথমে পাত্তা দেয় নাই। মিথিলা যখন দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত তখন ওই ছেলেটার সাথে সে একটু একটু কথা বলা শুরু করে। আস্তে আস্তে সেই ছেলেটার প্রতিও সে দুর্বল হয়ে যায়। আর মিথিলা ভার্সিটির বিভিন্ন কালচারাল প্রোগ্রামে অংশগ্রহণ করত। মিথিলাকে সবাই ভালো করে চিনত। আর ওই ছেলেটা আগে থেকেই যেহেতু পিছু লেগেছিল, মিথিলাও আস্তে আস্তে তার সাথে কথা বলে, আস্তে আস্তে তার সাথে সম্পর্ক হয়ে যায়। আর ওই ছেলেটা মিথিলার থেকে বেশ সিনিয়র ছিল, একই ডিপার্টমেন্টের হলো, এই কারণে তার লেখাপড়াটাও আগে শেষ হয়ে যায়। আর ছেলেটার নাম ছিল হচ্ছে কার্জন। লেখাপড়া শেষ করে একটি বেসরকারি প্রতিষ্ঠানে ভালো একটা চাকরিও পেয়ে যায়। আর এরই মধ্যে মিথিলা চতুর্থ বর্ষে উঠে যায়। তো চতুর্থ বর্ষ প্রায় শেষ হয়ে যাচ্ছে আর কি। এদিকে ওই ছেলেটা যেহেতু একটা ভালো চাকরি পেয়েছে, তখন ছেলেটা মিথিলাকে বিয়ের কথা জানায়। মিথিলাও স্বাভাবিকভাবেই সে এই বিষয়টা তার পরিবারকে জানায়। প্রথম দিকে মিথিলার পরিবার এই বিষয়টাতে রাজি না হলেও মেয়ের সম্মতি আছে দেখে তখন বলে যে ঠিক আছে, ওই কার্জনের বাবাকে আমাদের বাসায় আসতে বলো, আমরা কথা বলবো, প্রস্তাব নিয়ে আসতে হবে আর কি মেয়ের বাসায়। তো ওদিকে কার্জনকে যখন মিথিলা জানিয়েছে যে তোমার বাবাকে আমাদের বাসায় আসতে বলেছে আমার পরিবার, তখন কার্জনও বিষয়টা তার বাবাকে জানায়। এদিকে তার বাবাও কিন্তু রাজি না এই সম্পর্কে। তারপরও ছেলের কথা চিন্তা করে মিথিলাদের বাসায় বেড়াতে যান কথা বলার জন্য। এখন প্রবলেমটা হলো, কার্জনের বাবা উনি মিথিলাদের বাড়িঘর পছন্দ করেন নাই। আর এই সমস্ত কারণে উনি ওখানে যখন গিয়েছেন, মিথিলার বাবা, বড় ভাই বা অন্যদের সাথে খুব একটা গুরুত্ব দিয়ে কথা বলেন নাই। এই বিষয়টা কিন্তু মিথিলার বাবা, বড় ভাই বা অন্যান্য আত্মীয় স্বজনরা খেয়াল করেছে। তারাও বিষয়টা খুব ভালোভাবে নেন নাই। আর যেহেতু কার্জনের বাবা মিথিলাদের ঘরবাড়ি পছন্দ করে নাই, সে বাড়িতে ফেরত এসে না করে দেয় যে এই সম্পর্ক হবে না। এখন এদিকে কার্জন, তারও তো মন টন খারাপ। সে মিথিলাকে বারবার ফোন করে বলে চলো আমরা নিজেরা ভেগে চলে যাই, পালিয়ে চলে যাই, কিন্তু মিথিলা তো রাজি না। এদিকে মিথিলার মা বাবাও, তারপরে বড় ভাই, তারাও রাজি না, কারণ বলেছে যে এই কার্জনের বাবা অপমান সুলভ কথাবার্তা বলেছে। তো যাই হোক, একটা পর্যায়ে মিথিলার মা বাবা, বড় ভাই পরিবারের সদস্যরা মিথিলাকে কনভিন্স করতে সক্ষম হয় যে এই বিয়ে হলে তার জন্য ভালো কিছু হবে না, যেহেতু তার শ্বশুরবাড়ির লোকজন তারা এই বিষয়টাকে ভালোভাবে নিচ্ছে না। তো মিথিলাও বলে যে ঠিক আছে, আমি এখানে বিয়ে করব না। মিথিলাকে অন্য জায়গায় বিয়ে দেওয়ার জন্য তার পরিবারের সদস্যরা চেষ্টা করে। মিথিলাও সম্মতি দেয়, ঠিক আছে আমি অন্য জায়গায় বিয়ে করব। এদিকে ঘটককে একটা সিভি দিয়ে রেখেছে, বিয়ের চেষ্টা চলছে। ওদিকে কার্জন বারবার মোবাইলে কল করে মিথিলাকে ডিস্টার্ব করেই যাচ্ছে আর বলছে যে চলো পালিয়ে যাই, এইভাবে পালিয়ে যাওয়ার জন্য ফোর্স করতে থাকে। আর ওই ছেলেটা যখন দেখলো যে কোনোভাবেই মিথিলা রাজি হচ্ছে না, তখন বললো তোমার সাথে আমার কিছু ছবি আছে, এই ছবিগুলো আমি ফেসবুকে ছেড়ে দেবো, এটা সেটা বিভিন্নভাবে বলে মিথিলাকে মানসিকভাবে প্রচণ্ড চাপে রেখেছে। এইভাবে চলে যায় মাসখানেক। হঠাৎ করেই এই কার্জন ছেলেটা মিথিলাকে আর ফোনে কলও দেয় না, কোনো ডিস্টার্বও করে না। এভাবে চলে যায় সপ্তাহখানেক। তখন মিথিলা চিন্তা করছে যাক, ভালোই ভালোই আপদ বিদায় হয়েছে। কিন্তু এইখান থেকেই সমস্যাটার শুরু। এতক্ষণ তো একটা ডিটেলস হিস্ট্রি বললাম আমরা, এখন সমস্যা শুরু। বিয়ের জন্য পাত্রপক্ষের বিভিন্ন লোকজন মিথিলাকে দেখতে আসলেও মিথিলা কোনোভাবেই কোনো ছেলে পছন্দ করে না।
আবার কোনো ছেলে পছন্দ করলেও সব ঠিকঠাক হয়ে যাওয়ার পরেও মিথিলা বিয়েতে রাজি থাকলেও মিথিলার বিয়েটা ভেঙে যাচ্ছিল। এরকম চলছে। আস্তে আস্তে অবস্থা এমন খারাপ হয় যে সন্ধ্যার পরেই মিথিলা উচ্চ স্বরে কান্নাকাটি শুরু করত এবং অস্বাভাবিক কান্না। কেউ যে মনের কষ্টে কাঁদছে বিষয়টা এরকম না, মানে তার কান্নার ভয়েসটাই ছিল ভিন্ন রকমের, ভয়ঙ্কর কান্না। আর প্রতি সন্ধ্যায় মাগরিবের পর থেকেই এই সমস্যাটা তো শুরু হতো, ভোর পর্যন্ত চলতো। তো শুধু কান্নার মধ্যে সীমাবদ্ধ থাকলেও একটা ব্যাপার ছিল। অল্প কিছুদিন যাওয়ার পরেই মিথিলা চিৎকার করে বলতো যে আমার বারান্দায় কে যেন দাঁড়ায় আছে, একটা ছায়া দাঁড়ায় আছে, আমাকে নিয়ে যাবে। সে আরও চিৎকার করতে থাকতো। তো পরিবারের সদস্যরা বারান্দায় এসে কিছুই দেখতে পাইতো না, মানে একদম স্বাভাবিক। তো বলতো কোথায়, কেউ তো নাই। মিথিলা বলতো ওই যে ওখানে দাঁড়ায় আছে, ওই যে ওখানে দাঁড়ায় আছে, একটা নারী অবয়ব দাঁড়ায় আছে, এরকম বলতো। তো এর কয়েকদিন পর মিথিলা রাতের বেলা একা একা তার বাড়ির ছাদে উঠে যাওয়ার চেষ্টা করতো। বলতো ছাদের উপর কার্জন দাঁড়ায় আছে, আমাকে নিতে আসছে, আমি ওর সাথে যাব। এখন পরিবারের সদস্যরা বলতো কার্জন আসলে তো বাড়ির বাইরে থাকবে, সে ছাদে উঠলো কিভাবে? আর ছাদে যদি সে উঠে থাকে, তুমি তার সাথে ছাদে গিয়ে কোথায় কিভাবে যাবা? পরিবারের সদস্যরা বুঝতে পারে, শুরুর দিকে তো মনে করেছিল বিষয়টা স্বাভাবিক, কিন্তু এরপরে বুঝতে পারে যে না, বিষয়টা খুব বাজে দিকে চলে যাচ্ছে। কারণ হচ্ছে হয়তোবা সে মানসিকভাবে বিপর্যস্ত ছিল, যার কারণে বারান্দায় কোনো একটা অবয়ব দেখেছে, কিন্তু এখন শুধু কার্জনের কথা কেন বলছে? নিশ্চয়ই বিষয়টার মধ্যে কোনো সমস্যা রয়েছে। তো তারা এরকম চিন্তা করতে করতে, আলোচনা করতে করতে কেউ বলে আরে না, ওকে একটা মানসিক রোগের ডাক্তার দেখাও, এই জন্য এরকম হচ্ছে। আবার কেউ বলছে না, ওকে ভালো কোনো কবিরাজ দেখাও। এই যে তারা এরকম নিজেদের মধ্যে কথা বলতে বলতে আরও বেশ কয়েকদিন কেটে যায়। আর মিথিলার সমস্যা বাড়তেই থাকে। সে একটা রাতও ঘুমাতে পারে না। রাত হলে চিৎকার চেঁচামেচি, আর তার চিৎকার চেঁচামেচিতে পরিবারের অন্য সদস্যরা ঘুমাতে পারে না। আর একবার বলে যে তার বারান্দায় ছায়া একটা ঘুরে বেড়াচ্ছে, কিন্তু কেউ গেলে দেখে না। আবার বলে যে বাড়ির ছাদের উপর বা বাড়ির পেছনে বাগানের মধ্যে কার্জন দাঁড়ায় আছে, সে নাকি কার্জনকে দেখে, কিন্তু অন্য কেউ দেখে না। তো তাদের এক আত্মীয় তখন কোনো কারণে তাদের বাড়িতে বেড়াতে আসছিলেন। উনি যখন সন্ধ্যার পর এই সমস্যা দেখেন, তখন উনি একজন কবিরাজের ফোন নাম্বার দেন মিথিলার বাবাকে এবং বলেন যে আপনি মিথিলার এই সমস্যাটা নিয়ে কবিরাজের সাথে কথা বলেন, উনি খুব ভালো একজন কবিরাজ। তো ওই কবিরাজকে ফোন দিয়ে যখন এই কথা বলেন, কবিরাজকে যখন কথা বলছিলেন উনি, তখনও পাশ থেকে মিথিলার চিৎকার চেঁচামেচি শোনা যাচ্ছিল। আর এরই মধ্যে কিন্তু মিথিলার চেহারা খারাপ হয়ে যাচ্ছিল, সে খুব শুকিয়ে যাচ্ছিল, ভয়ঙ্কর চেহারা ধারণ করছিল, এমন একটা অবস্থা, ওকে দেখলেই ভয় লাগতো। তখন কবিরাজ বলেন যে ঠিক আছে, আমি কিছুক্ষণ পরে ফোন দিচ্ছি, আমি বিষয়টা একটু বুঝে নিই। কিছুক্ষণ পরে কবিরাজ ফোন দিয়ে জানান যে সর্বনাশ, আপনার মেয়েকে তো বহু আগেই কুফুরি করা হয়েছে। এটা নতুন কিছু না, এটার প্রভাব এখন বেড়েছে, কিন্তু এটা অনেক আগেই করা হয়েছে। যখন ও 3rd ইয়ারে পড়ে তখন করা হয়েছে এটা, আর করেছে ওই কার্জন নামের ছেলেটা। আর যখন করেছে তখনই সে আস্তে আস্তে ওই কার্জনের উপর দুর্বল হয়ে পড়ে। মূলত কার্জনের সাথে তার সম্পর্কটা স্বাভাবিক ছিল না, ওকে কুফুরি করে ওর প্রতি দুর্বল করা হয়েছে। তো এখন সেটা মারাত্মক আকার ধারণ করেছে, যেহেতু ও এই বিশেষ করে কার্জন এই মিথিলার উপর কুফুরি করেছে। এই কুফুরিটা করার ফলে ওর কিছু স্থায়ী সমস্যা সৃষ্টি হয়ে গেছে। এখন সেটা আরও চরম আকার ধারণ করেছে, কারণ হচ্ছে এই কুফুরির একটা লেভেলে এসে ভয়ঙ্কর ডাকিনিকে চালান করা হয়। তো মিথিলা স্বাভাবিকভাবে যখন রাজি হয়ে গেছে, তখন ওই ভয়ঙ্কর পদ্ধতিতে আর যাওয়া হয়নি। তো এখন যেহেতু রাজি না, তখন এই ভয়ঙ্কর ডাকিনিকে ওর উপর চালান করে দেওয়া হয়েছে। মূলত ওই ডাকিনিটাই ওর বারান্দায় এসে ঘোরাফেরা করে, আর ওই কার্জনের রূপ ধরে বিভিন্ন সময় ছাদ থেকে ডাক দেয়, তারপর বাগান থেকে ডাক দেয়। তো এই কাজগুলো করে যাচ্ছে। আর এই ডাকিনিকে তাড়ানো খুব দুরূহ ব্যাপার, তারপর আমি চেষ্টা করছি। তো কবিরাজ বলেন যে আজকের রাত আপনার মেয়েকে খুব সাবধানে রাখেন, কারণ আজকের রাতে আমি আমার এই জায়গা থেকেই কিছু করার চেষ্টা করব। তো কবিরাজ উনি তো ওনার মতো করে কি করছেন এটা তো জানা যায় নাই, তবে ওই রাত্রে মিথিলা উন্মাদের মতো হয়ে যায়। তাকে অনেক কষ্টে ঘরে রাখা হয়, সে বারবার বাইরে চলে যাওয়ার চেষ্টা করছিল, মানে একটা বদ্ধ উন্মাদ বলতে যেটা বোঝায় আর কি। ভোর হতে না হতেই মিথিলা আস্তে আস্তে শান্ত হয়ে আসে। মিথিলা দেখতো যে বাইরে কিছু একটা দাঁড়িয়ে আছে। তো ভোরের দিকে যখন মিথিলা ঘুমিয়ে যায়, ঠিক এর পরপরই কবিরাজ মিথিলার বাবাকে ফোন করে।
ফোন করে বলেন যে আপনার মেয়ের উপর থেকে ওই ডাকিনীর প্রভাবটা আলহামদুলিল্লাহ কেটে গেছে, আমি এটা কাটিয়ে দিয়েছি, আপনার মেয়ে এখন পরিপূর্ণ সুস্থ। তবে ওর উপর যে ধকল গেছে একদম স্বাভাবিক হতে ওর বেশ কিছুটা সময় লাগবে, আর সুস্থ হয়ে যাওয়ার পর দ্রুত তাকে যেন বিয়ে দেওয়া হয়, তা না হলে ওই কার্জন ছেলেটা আবার কিছু করতে পারে। আর বিয়ে দেওয়া হয়ে গেলে কার্জন ছেলেটা কিছু করলেও সেটার প্রভাব ওইভাবে পড়বে না। তো সকালবেলা মিথিলা যখন ওঠে তখন একদম স্বাভাবিক তার মনে হয়, তার আচার আচরণ একদম স্বাভাবিক, কোনো সমস্যা নাই। এরপরে ওই কবিরাজ মিথিলার সাথে কথা বলে, মিথিলাকে বলেন যে মা তুমি বেশি বেশি করে আল্লাহর জিকির করতে থাকো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, তোমার সামনে কিন্তু এখন অনেক বিপদ আছে, তবে তুমি এই আমলগুলো করলে তোমার সামনের বিপদ নাই। এবং কি হয়েছিল কবিরাজ তাকে বিষয়টা খুলে বলেন। তখন এই মিথিলাও বুঝতে পারেন, এই দীর্ঘ সময় ধরে বিভিন্ন আলামতগুলো তিনি আসলে মেলানোর চেষ্টা করেন, তারপর উনিও বুঝতে পারেন যে আসলেই বিষয়টা খুবই অস্বাভাবিক ছিল। তো যাই হোক, এর মাসখানেক পরে আলহামদুলিল্লাহ মিথিলার বিয়ে হয়ে যায়। বর্তমানে মিথিলা তার স্বামী এবং বাচ্চা কাচ্চা সহ কানাডাতে রয়েছেন, ভালো আছেন। তো এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আমরা এরকম ঘটনা কিন্তু বিভিন্ন সময়ে দেখতে পাই, বিভিন্ন সময়ে আমরা এই ব্যাপারগুলো চতুর্দিকেই দেখতে পাই। আমি গত এপিসোড বা তার আগে যতবার এই টাইপের ঘটনা বলেছি, আমি সবসময় বলার চেষ্টা করেছি যে আল্লাহ আমাদের এই ধরনের কাজ থেকে হেফাজত করুন, কারণ এই ধরনের কাজ কিন্তু সুস্পষ্ট কুফরি। আমাদের দ্বারা যদি এই ধরনের কাজ ইতিপূর্বে হয়ে থাকে, আমরা তওবা করব আল্লাহর কাছে, আর ভবিষ্যতে যেন আমরা কোনো ধরনের কোনো সিচুয়েশনেও এই ধরনের কাজে যুক্ত না হই। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন।